আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। বিচ্ছিন্ন সহিংসতার মধ্য দিয়ে শেষ হলো প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। ভোট পড়েছে 30 থেকে 40% জানালেন সিইসি। মেহেরপুরে দেদারসে ব্যবহার হচ্ছে পলিথিনের ব্যাগ, ব্যবহার বন্ধে নেই কোনো পদক্ষেপ, সরকারকে দুষছেন ব্যবসায়ীরা। এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী আজ। শিলাইদহ, শাহজাদপুর ও নওগাঁর পতিসরে চলছে নানা আয়োজন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। বিচ্ছিন্ন সহিংসতার মধ্য দিয়ে শেষ হলো প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। এখন চলছে গণনা। এর আগে সকাল 8টায় 139টি উপজেলায় ভোট গ্রহণ শুরুর পর সুনামগঞ্জ, নরসিংদী, মাদারীপুর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া ও মুন্সিগঞ্জ সহ বেশ কয়েক জেলার প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে অন্তত 30 জন আহত হয়েছেন। অনিয়মের অভিযোগে গ্রেফতার করা হয়েছে নির্বাচনী কর্মকর্তা সহ 10 জনকে। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্র নিয়ে রিপোর্ট করছেন ইমদাদুল্লাহ বাবু। উৎসব মুখর পরিবেশে সকাল থেকে 139টি উপজেলায় শুরু হয় উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। ভোট দিতে কেন্দ্রে কেন্দ্রে ভিড় করেন ভোটাররা, কিন্তু বেলা গড়ানোর সাথে সাথে সহিংস হয়ে ওঠে গ্রামীণ জনপদের ভোট উৎসব। সুনামগঞ্জের শাল্লায় 24 কেন্দ্রে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রার্থীর সমর্থনে টাকা বিলি করায় কেন্দ্র থেকে সহকারী প্রিজাইডিং অফিসার সহ 4 জনকে গ্রেফতার করা হয়। নরসিংদী সদর উপজেলার কাকশিয়া কেন্দ্রে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হন 5 জন। মাদারীপুরের মোস্তফাপুরে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে 50টি ককটেল বিস্ফোরণ করা হয়, আহত হন 15 জন। এছাড়া বগুড়ার গাবতলীতে ব্যালট পেপার কেন্দ্রের বাইরে আনার অভিযোগে নির্বাচনী কর্মকর্তা সহ 2 জনকে আটক করা হয়। চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে আহত হয়েছেন 4 জন। মুন্সিগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষে 2 পুলিশ সদস্য সহ 5 জন আহত হন। লক্ষ্মীপুরে জাল ভোট দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে নির্বাচনী কর্মকর্তাকে। ভোট কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন কোনো প্রার্থী। আমার কিছু এজেন্ট আসছিল, তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। এখানে একটু আপনার সামথিং ইজ রং। এখানকার যে রিটার্নিং অফিসার আছে দায়িত্বপ্রাপ্ত, সে মনে হয় যে পক্ষপাতিত্ব করে। গাছপালা, আমাদের বনভূমি বা গাছপালার সংখ্যা ক্রমান্বয়ে কমে যাচ্ছে, এর জন্য উত্তাপ বেড়ে যাচ্ছে। আমরা গ্রিন করার জন্য সর্বাধিক প্রচেষ্টা চালাবো। এবার 139টি উপজেলার মধ্যে 22টিতে ইভিএমে এবং 117টিতে ব্যালটে ভোট হয়েছে। বেশিরভাগ উপজেলায় নির্বিঘ্নে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। পরিবেশ একদম সুষ্ঠু আছে, খুব ভালো লাগছে ভোট দিতে। নীরব সুষ্ঠু নির্বাচন। ভোট দিছি তো ভালো, খুব সুন্দর হয়েছে ভোট। সুষ্ঠুভাবে ভোট হয়েছে, খুবই ভালো লাগছে আমাদের কাছে। প্রথম ধাপে 3টি পদে মোট 1635 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে নিরাপত্তাজনিত কারণে পার্বত্য জেলা বান্দরবানের 3 উপজেলায় ভোট গ্রহণ স্থগিত রেখেছে নির্বাচন কমিশন। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া প্রথম দফার উপজেলা নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে তিনি জানান, ভোট পড়েছে 30 থেকে 40%। বর্ষা ও ধান কাটার মৌসুম হওয়ার কারণে ভোটের হার কম হতে পারে বলে জানিয়েছেন তিনি। 10,399টি কেন্দ্রে আজকে ভোট অনুষ্ঠিত হচ্ছিল। তার মধ্যে 2টি কেন্দ্রে ভোট বন্ধ করে দেওয়া হয়েছে। মোটামুটিভাবে নির্বাচনটা শান্তিপূর্ণভাবেই হয়েছে, যেটা আগেই বলেছি, পুনর্ব্যক্ত করলাম, বিক্ষিপ্ত 2-4টি ঘটনা ছাড়া। ভোটের পার্সেন্টেজটা খুব ঠিক করে এই মুহূর্তে, তবে আমরা যেটা পাচ্ছি 40%, 30% এর মাঝামাঝি টোটালটা থাকতে পারে। এর একটি কারণ হতে পারে, যে বর্ষা, সকাল থেকে বিভিন্ন জায়গায় বৃষ্টি ছিল, আবার ধান কাটার একটা মৌসুম ছিল। আমরা জানার চেষ্টা করেছি, আমাদেরকে বলা হয়েছে অনেকেই ধান কাটতে থাকায় ওরা ভোট দিতে আসেননি।
সুনামগঞ্জের হাওর এলাকায় ধান কাটা শেষ, এবার মাছ রক্ষা পেলেই খুশি হাওরের মানুষ। গত দুদিনের বৃষ্টিতে নদীতে পানি বাড়ায় মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় হাওরে পানি ঢোকানো শুরু হয়েছে। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজ দের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন খায়রুল ইসলাম। প্রকৃতি অনুকূলে থাকায় এবার হাওরে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এক মাসে ধান কাটা ও মাড়াইয়ের কাজও শেষ, এখন কেবল উঁচু এলাকায় সামান্য ধান রয়েছে। এবং এবছর আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল 13,70,200 মেট্রিক টন ধান, আমরা আশা করছি আমাদের যে ফলন এর চেয়ে আমরা বেশি পাবো এবং কমপক্ষে আমরা 8 থেকে 10,000 মেট্রিক টন ধান বেশি পাবো, যার বাজার মূল্য প্রায় 30 কোটি টাকা। মৌসুমের এই সময় বৃষ্টিপাত হাওরের জন্য আশীর্বাদ, তবে ফসল রক্ষা বাদের ক্ষতি না করে মাছ সহ জীববৈচিত্র্য রক্ষায় হাওরে পরিকল্পিতভাবে পানি প্রবেশ করাতে হবে। আমরা সময় মতো সেচ পাওয়ার কারণে এবং প্রযুক্তির কারণে আমরা এই বছর গত বছরের তুলনায় প্রায় শতভাগই ভালো হয়েছে আশা করি আমরা। মাছের নতুন প্রজনন বংশ বিস্তার হইতে গেলে নতুন প্রাণীর প্রয়োজন, যত সম্ভব তাড়াতাড়ি যদি পানি আমাদের হাওরে যায় তাহলে মাছের প্রজনন বাড়বে, বংশ বিস্তার হবে। এখন যদি হাওরে পানি ঢুকে তাহলে আমরা মাছ টাছ খাইতে পারবো, মাছ জন্মাবে। উজানে গেল দুদিন হালকা ও ভারী বৃষ্টিপাত হয়েছে। এ সময় হাওরের জীববৈচিত্র্য রক্ষায় স্লুইস গেট খুলে দিয়ে পানি ঢুকানো হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বেশ কিছু হাওরে পানি প্রবেশ করানো হবে, এর মধ্যে রয়েছে হালির হাওর, করচার হাওর এবং কালনা হাওর। হাওরে এই সময় পানি ঢুকানো যেমন জরুরি তেমনি বাঁধ রক্ষা করাও জরুরি। এই দুটো বিষয়ের দিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজর রাখবেন এমনটাই প্রত্যাশা হাওরবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মেহেরপুরের বাজারে দেদারসে ব্যবহার হচ্ছে পলিথিনের ব্যাগ। যে কোনো পণ্য কেনা বেচায় চলছে এর ব্যবহার। জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য হুমকি হলেও পলিথিনের ব্যবহার রোধে নেই কোনো পদক্ষেপ। জনসাধারণ ও ব্যবসায়ীরা দুষছেন সরকারকে, আর প্রশাসন জানিয়েছে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা। মেহেরপুর প্রতিনিধি উম্মে ফাতেমা রোজিনার রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। মেহেরপুর শহরের বড় বাজারে প্রতিটি পণ্য কেনা বেচায় ব্যবহৃত হচ্ছে পলিথিন ব্যাগ। বাজারের সর্বত্র ছেয়ে গেছে পলিব্যাগে। শুধু বড় বাজার নয়, শহরের প্রতিটি বাজারেই অবাধে ব্যবহৃত হচ্ছে পলিথিনের ব্যাগ। সহজলভ্য হওয়ার কারণে পলিথিনের ব্যবহার রোধ করা যাচ্ছে না বলে মত ক্রেতাদের। পলিথিন ছাড়া চলা যায় না, যেন মাছ মাংস এগুলো পলিথিনে দিচ্ছি, মানুষ তো ব্যাগ আনে না। আমাদের পাট গবেষণা ইনস্টিটিউট বর্তমানে একটা পলিথিন উদ্বোধন করেছিল, কিন্তু সেটা বর্তমান বাজারে অ্যাভেলেবেল হচ্ছে না। অন্য ব্যাগ তৈরি করলে ভালো হবে, জনগণ শান্তি হবে। তাই আমাদের পলিথিন দরকার নেই আর কোনো। মানুষ যদি 100 গ্রাম ঝাল লায় তাও পলিথিন ছাড়া মাল লায় না, এখন সিস্টেম হয়ে গেছে এটা পলিথিনে। পলিথিনের বিপরীতে সহজে বহনযোগ্য কোনো ব্যাগ না থাকা ও আইন বাস্তবায়নের উদ্যোগ না থাকায় সচেতন মানুষের হাতেও দেখা যাচ্ছে পলিব্যাগ। এক্ষেত্রে পাটের ব্যাগ ব্যবহার বাড়াতে সরকারি উদ্যোগ জরুরি বলছেন পরিবেশবিদরা। বা সরকার থেকে বা কোম্পানিগুলো থেকে যাতে এই ধরনের ব্যাগ, জুট ব্যাগ, বিশেষ করে পাতলা ফাইবারসের ব্যাগ বা সুতির ব্যাগগুলো যদি দেওয়া হয়, তাহলে পরে আমরা পলিথিনের ব্যাপারটা আস্তে আস্তে কমে যাবে এবং পরিবেশ দূষণ মুক্ত হবে। পলিথিন ব্যবহার রোধে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা জানালো প্রশাসন। আশপাশের জেলা থেকে, কুষ্টি অথবা আশপাশের জেলা থেকে সেগুলো এখানে আসে, তো আমরা পাশের জেলার সাথে কথা বলে সেইখানে যেন এইগুলোর বিষয়ে কার্যকর পদক্ষেপ অথবা বিভিন্ন অভিযান পরিচালনা করা হয়, সেই বিষয়ে আমরা জেলা ম্যাজিস্ট্রেট স্যারের মাধ্যমে পাশের জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্যারের সাথে কথা বলবো। গত 6 মাসে জেলায় পলিথিন ব্যবহারের দায়ে 8 জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। শরীয়তপুরে 1700 গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে বন বিভাগের বিরুদ্ধে। যেখানে পরিবেশ রক্ষায় দেশ জুড়ে গাছ লাগানোকে সরকারিভাবে উৎসাহিত করা হচ্ছে, সেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের এভাবে অপরিকল্পিত বৃক্ষ নিধন চরম দায়িত্বহীনতার পরিচয় বলছে এলাকাবাসী। শরীয়তপুর থেকে রোকনুজ্জামান পারভেজের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকুর রহমান। শরীয়তপুর জেলার 6 উপজেলায় চলতি অর্থ বছরে 19 কিলোমিটার সড়কের পাশে প্রায় 1700 গাছ বিক্রি করেছে বন বিভাগ। এছাড়াও বিপুল সংখ্যক গাছ বিক্রি করার জন্য চিহ্নিত করা হয়েছে। গত অর্থ বছরে এই পর্যন্ত 1900 গাছ কেটেছে। এখন সরকারি একটা সংস্থা যদি তাদের যেই দায়িত্ব ছিল সেই দায়িত্ব যদি সঠিকভাবে পালন না করে, গাছ না লাগিয়ে তারা যদি নতুন করে গাছ কেটে পরিবেশের ভারসাম্য যদি নষ্ট করে, তাহলে এই দাবদাহ কখনোই
কমবে না, এটা আরো বাড়বে। আগে যেতাম কিছু ছাওয়া ছিল, এখন তো যাইতে পুরো রৌদ্র পড়বো। এই গাছগুলো কাটার সাথে সাথে আমাদের এই অঞ্চলটা মরুভূমিতে পরিণত হবে, ছায়া সুনিবিড় পরিবেশ ধ্বংস হবে। তাই আমরা সরকার এবং বন বিভাগের কাছে দাবি রাখছি, এই গাছগুলো কাটার সাথে সাথে যেন নতুন করে গাছ লাগানো হয়। যদিও বন বিভাগের দাবি নিয়ম মেনেই 10 বছরের বেশি বয়সী গাছগুলো কাটা হয়েছে, এর বিপরীতে আসছে অর্থবছরে নতুন করে গাছের চারা রোপণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা। আমাদের চুক্তি শর্ত অনুযায়ী 10 বছর পর আমাদের সামাজিক দায়িত্ব নির্বাচন কর্মসূচির আওতায় বাগান সৃজন করা হয়েছিল এবং চুক্তির শর্ত অনুযায়ী 10 বছর পর আমাদের গাছ কর্তন করে পুনরোপণ করার নিয়ম রয়েছে, যে কারণে আমরা চুক্তির শর্ত পূরণ হয় এবং মেয়াদ উত্তীর্ণ হয়, এবং মেয়াদ উত্তীর্ণ হয় আমরা গাছগুলি কর্তন করেছি এবং আমরা নিয়ম অনুযায়ী আবার গাছ গ্রহণ করব। প্রকৃতির ভারসাম্য রক্ষায় কার্যকরী পদক্ষেপ নেবে বন বিভাগ, এমনই প্রত্যাশা এলাকাবাসীর। মুশফিকুর রহমান, ATN বাংলা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী আজ। এই দিনকে ঘিরে তার সাহিত্য শিল্প নিয়ে যতটা আলোড়ন, সেই তুলনায় তার সমাজ ভাবনা আজও যেন অধরা। রবীন্দ্রনাথের জন্মদিবসে শিলাইদহ, সিরাজগঞ্জ ও নওগাঁর প্রতিসরে চলছে দিনব্যাপী নানা অনুষ্ঠান। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন তামান্না জেনিফার। যদি দূরে যাই চলে তবু মনে রেখো। বাঙালির মননে রবীন্দ্রনাথ ঠাকুর আজও অক্ষয়, কবি, ঔপন্যাসিক, সঙ্গীতকার, প্রাবন্ধিক, দার্শনিক হিসেবে। বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র জন্ম নেন 1268 বঙ্গাব্দের 25 বৈশাখ কলকাতায় জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। ক্ষুদ্রতার অচল আয়তন ভেঙে কবি মানুষকে শুনিয়েছেন জীবনের জয়গান। The human world is made one. All the countries are losing their distance every day. আকাশ কাঁদে হতাশ সম। একসময় নাটোরের রানী ভবানীর জমিদারির একটি অংশ নিলামে উঠলে কবির পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর সেটি কিনে নেন। তখন থেকেই শাহজাদপুরের জমিদারি দেখাশোনার জন্য কবি এই কাছারিতে আসতেন। এখানে বসে রচনা করেছেন সোনার তরী, চিত্রা, চৈতালি, সমাপ্তি, বিসর্জন বা ক্ষুধিত পাষাণের মতো কালজয়ী রচনা। তার জন্মোৎসব ঘিরে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত 3 দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। 7 দিনব্যাপী অনুষ্ঠান হলে বাচ্চাদের মনে সেই আগ্রহ, সেই মেলার একটা উৎসব আমেজ আরো তৈরি হয়। তার লেখা ছোট গল্প, তার লেখা গান, তার লেখা গানের সাথে কিছু নৃত্য পরিবেশন করলে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আরো জানতে পারবো। পদ্মা তীরের ছায়াশীতল পরিবেশ কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতেও তিনি রচনা করেন কালজয়ী অনেক কাব্যগ্রন্থ, ছোট গল্প, নাটক, উপন্যাস। রবীন্দ্রনাথ যেন যুগে যুগে মনে করিয়ে দেন জীবনে, শিল্পে, খর রৌদ্র দিনের গ্লানিতে সামাজিক মানুষের মনের গভীরে তিনি আজও আশ্রয়স্থল। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। নাটোরের বাগাতিপাড়ার লোকমানপুরে ভেঙে যাওয়া রেল লাইন মেরামতের পর স্বাভাবিক হয়েছে রাজশাহী রুটে ট্রেন চলাচল। দুপুর 1টার পর ভেঙে যাওয়া লাইনটি অপসারণ করে সেখানে নতুন আরেকটি রেল লাইন বসানো হয়। এরপর স্বাভাবিক হয় ট্রেন চলাচল। এর আগে সকালে পাবনা থেকে রাজশাহীগামী কমিউটার ট্রেন ঢালারচর এক্সপ্রেস লোকমানপুরের মালিগাছা এলাকা অতিক্রম করার সময় একপাশের লাইনের প্রায় 4 ইঞ্চি পরিমাণ ভেঙে যায়। এই কারণে বিশেষ ব্যবস্থায় 10 কিলোমিটার গতিতে পারাপার করা হয় রাজশাহী রুটের ট্রেন। 7 মাসের বকেয়া বেতন ও বোনাস পরিশোধের দাবিতে হবিগঞ্জে অবস্থান, ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন চা বাগান কর্মচারীরা। জেলার দেউন্দি, রঘুনন্দন ও গোলানিয়া সহ 5টি চা বাগানে এই কর্মসূচি পালন করেন তারা। বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশন এর আয়োজন করে। সংগঠনের আঞ্চলিক সভাপতি ডাক্তার সুনীল বিশ্বাস সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। আগামী রোববারের মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন ভুক্তভোগীরা।
চাকরি স্থায়ী ও একই পদের বৈষম্য দূরীকরণের লক্ষ্যে পটুয়াখালীতে কর্মবিরতি পালন করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা। দিনব্যাপী কর্মবিরতি চলাকালে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তারা। কর্মবিরতি চলাকালে সমিতির বিলিং সহকারী ও মিটার রিডাররা বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। রাজশাহী কোর্ট একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সাইফুল ইসলাম ও জেলা প্রশাসক শামীম আহমেদ উপস্থিত ছিলেন। মেলায় ৪০টি স্টলে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবিত নানা প্রযুক্তি প্রদর্শন করা হয়। ২ শতাধিক শিক্ষার্থী মেলায় অংশ নেয়। আগামীকাল শেষ হবে এই মেলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।